আরশাদ, আমার কথাটা শোনো। অরার মুখ খোলায় আরশাদের রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। রাগে ফেটে পড়ে সে বলল, কি শুনবো আমি? কি বুঝ দেওয়ার চেষ্টা করছো আমাকে? আমি কোনো কিছু বুঝ দেওয়ার চেষ্টা করছি না আরশাদ, অনেক ভেবে চিন্তে এই ডিসিশনটা নিয়েছি আমি। কে বলেছে তোমাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে? আমি বলেছি। আমার মেয়ের ব্যাপারে ফাইনাল ডিসিশন আমি দিয়েছিলাম না? অরা আহত গলায় বলল, ও আচ্ছা, কথা তোমার মেয়ে আর আমার কেউ না। আরশাদ বিকৃত গলায় বলল, কথায় কথায় ইমোশনাল হওয়া বন্ধ করো ওরা। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট এভার ডান। সরি। আরশাদ বিরক্ত গলায় বলল। চুপ করে রইল অরা। ইতিমধ্যেই তার চোখে জল জমে এসেছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে তারা। তার ভালোবাসার মানুষটা এইভাবে কথা বলছে কেন তার সঙ্গে? এতটাই বড় ভুল করে ফেলেছে সে? আরশাদ ভ্রু কুঁচকে তীক্ষ্ণ স্বরে বলল, তোমার কোনো লজ্জা নেই তাই না? নওশীন তোমাকে কিডন্যাপ করেছিল ওরা। তোমাকে সারা জীবনের জন্য আমার কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইনফ্যাক্ট এই দেশ থেকে সরিয়ে দিতে চেয়েছিল। একবার চিন্তা করে দেখো, ওই দিন যদি আমি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে কি হতো? আজ কোথায় থাকতে তুমি? একটা বারের জন্য দেখা করাতে নিয়ে গিয়েছিলাম শুধু আরশাদ, দুজন বডিগার্ড সাথে ছিল। এত সিকিউর একটা রেস্টুরেন্ট কিভাবে ক্ষতি করতো বলো? তর্জনী দিয়ে কপাল ঘষে নিজেকে শান্ত করার চেষ্টা করছে আরশাদ। অরার প্রত্যেকটা উত্তর তার রাগের আগুনে ঘিয়ের মতো কাজ করছে। আরশাদ অগ্নিকণ্ঠে বলল, এসব করে কি প্রমাণ করতে চাইছো তুমি? মানে? এত ভালো মানুষই করে প্রমাণ করতে চাইছো যে তুমি সেন্ট? মানুষ যতই অপরাধ করুক না কেন তোমার কাছে ক্ষমা পাবেই। আরশাদ, আমি কোনো ভালো মানুষই দেখাইনি। তাছাড়া আবার কি? নওশীন অ্যারেস্ট হওয়ার পরও তো চোখে জল ফেলেছিলে। একজন মা দিনের পর দিন তার সন্তানকে না দেখে কাটাচ্ছে। এই কষ্টে নিশ্চয়ই তোমার তো ঘুমই তো হয় না রাতে। আচ্ছা ওরা, সত্যি করে বলো তো, এইসব ভালো মানুষে কি মন থেকে করো নাকি শুধু শো অফের জন্য? নিজেকে আর সামলাতে পারছে না ওরা, সহ্য করতে পারছে না আরশাদের কথাগুলো। সারা পৃথিবী তাকে কটাক্ষ করুক, তার দিকে আঙ্গুল তুলুক, তাই বলে তার ভালোবাসার মানুষটা না জেনে তাকে নিয়ে এমন কথা কি করে বলতে পারছে? নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছে না তার। আর সহ্য করতে না পেরে ওরা বলল, এনাফ আরশাদ, আমি কোনো ভালো মানুষই দেখাইনি। ওনার মা আমার কাছে আসার সঙ্গে সঙ্গে তো কথাকে নিয়ে ছুটে যাইনি দেখা করতে, এড়িয়ে গিয়েছিলাম আমি। কিন্তু কয়েকদিন আগে আমি এমন কিছু খুঁজে পাই যা আমায় এই ডিসিশনটা নিতে বাধ্য করেছে। আরশাদ তাচ্ছিল্যের স্বরে বলল। ডোন্ট মেক এক্সকিউজ। ওরা ক্লান্ত ভঙ্গিতে বলল, আই এম নট মেকিং এক্সকিউজেস আরশাদ। তোমার মেয়েটা ট্রমাটাইজ হয়ে গিয়েছিল, মনে মনে মায়ের জন্য অপেক্ষা করতো, মায়ের ছবি আঁকতো, কাউকে বুঝতেও দেয়নি যে সে মাকে মিস করছে। অতটুকু একটা বাচ্চার জন্য কতটা ভয়ঙ্কর ব্যাপার, তুমি বুঝতে পারছো এটা? কয়েক মুহূর্ত চুপ করে থেকে আরশাদ বলল, তাই বলে নিজে যা ভালো বুঝবে তাই করবে? আমাকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করবে না? ওরা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে জানালে বুঝতে তুমি? রাগ ছাড়া কোনো ফিলিংস কাজ করে তোমার মধ্যে? অরার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না আরশাদ। পৃথিবীটা আবেগ দিয়ে চলে না। সকলেই যদি অরার মতো আবেগের স্রোতে গা ভাসাতো তবে আর টিকে থাকতে হতো না মানব সভ্যতাকে। আরশাদ কড়া গলায় বলল, ওরা, আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, আমাকে জিজ্ঞাসা না করে আমার মেয়ের ব্যাপারে কোনো ডিসিশন তুমি নিবে না। অরা আহত ভঙ্গিতে বলল, তুমি এমন ভাবে আমার মেয়ে করছো যেন আমি একজন আউটসাইডার। এই যে মেয়েটা আজকে এত বড় হয়েছে, নিজে নিজে পড়তে পারে, নিজের কাজ নিজে করতে পারে, এত সুন্দর ডিবেট করতে পারে, এইসবের মধ্যে আমার কোনো অবদান নেই। তুমি আবার ইমোশনাল কাট প্লে করছো। তোমার সাথে তো কথা বলে মুশকিল হয়ে পড়ছে। অরা হতবাক গলায় বলল, আমি ইমোশনাল কার্ড প্লে করছি? হ্যাঁ করো, ইনফ্যাক্ট এখনো করছো। তোমার সমস্যাটা হলো কথায় কথায় ইমোশনাল হয়ে পড়া। আর তোমার সমস্যা কি আরশাদ? তুমি এত সিন ক্রিয়েট কেন করছো? কথা তো নিরাপদে বাড়ি ফিরে এসেছে, তাই না? ক্ষতি কি শুধু কিডন্যাপ করে করা যায়? হয়তো এখনো কোনো ক্ষতি করে ফেলেছে। কথাকে এমন কিছু বলে ফেলেছে যার কারণে মেয়েটা এখন তোমার আর আমাকে সহ্যই করতে পারে না। তোমাকে তো বললাম মেয়েটা ট্রমাটাইজ হয়ে পড়েছিল। ট্রমা থেকে না হয় অন্য কোনোভাবে বের করে আনতাম। আমি যখন বলেছি ওই মানুষটার ছায়া কথার উপর পড়ুক, আমি চাই না। মাইন্ড ইট। কিছু বলতে চেয়েও বলতে পারল না। ওরা ভিতর থেকে কিছু একটা এসে আটকে দিল তাকে। আরশাদ আবারও তার তপ্ত স্বরে বলল, আসল রূপটা ভুলে যেও না ওরা। কথার গায়ে একটা আঁচড় এলে আমার থেকে খারাপ এই পৃথিবীতে কেউ হবে না আর।
শেষ কথাগুলো সম্ভবত পৌঁছাতে ব্যর্থ হলো অরার কর্ণকুহরে। নিমিষেই চারপাশটা ঝাপসে হয়ে এলো, মাথার ভেতরটা প্রচণ্ড এক ঘূর্ণিনে ঘুরপাক খেয়ে উঠল। নিজের পায়ে দাঁড়িয়ে থাকতেও যেন কষ্ট হচ্ছে তার। মুহূর্তের মাঝে সকল রাগ, সকল ক্রোধ অদৃশ্য হয়ে আরশাদের মধ্যে থেকে ওরা পড়ে যাওয়ার আগ মুহূর্তে ছুটে এসে ধরে ফেলল তাকে। একরাশ উদ্বেগ তরঙ্গের ন্যায় খেলে বেড়াচ্ছে আরশাদের মাঝে। উদ্বিগ্ন গলাতেই আরশাদ ডাকল, ওরা 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 কোনো প্রকার সাড়া দিল না। অন্ধকার মাখা ভোর সূর্যটা উঠেছে সেই কখন, অথচ আলো ছড়ানোর নামগন্ধ নেই। হসপিটালের করিডোরে কথাকে কোলে নিয়ে পায়চারি করছে আরশাদ। হসপিটালের এই অংশটা ভিআইপি এরিয়া, সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই এখানে। তবুও কিভাবে যেন কাল রাতে অন্যান্য রোগীদের মাঝে রটে গেল আরশাদ হক আছে এই হসপিটালে। ব্যাস, কিসের চিকিৎসা নেওয়া আর কিসের সুস্থ হওয়া। বিপুল মানুষের ভিড় জমে গেল ভিআইপি এরিয়ার সামনে। পছন্দের সুপারস্টারকে এক নজর দেখার আকাঙ্ক্ষা সকলের। সেই ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় আরশাদের বডিগার্ড এবং হসপিটালের সিকিউরিটি গার্ডদের। পরিস্থিতি এখন অনেকটাই ঠান্ডা। অন্যান্য সময় হলে আরশাদ একবার হলেও দেখা দিত তার ভক্তদের, তবে কাল সেই পরিস্থিতি ছিল না। মানসিক জোর নেই। মানসিক জোর না থাকলে মানুষ কোনো কাজে আগ্রহ পেয়ে ওঠে না, হোক সেটা কয়েক মুহূর্তের জন্য ভক্তদের দেখা দেওয়া। গতকাল পরপর ঘটে যাওয়া ঘটনাগুলোর ধকল সামলাতে ব্যস্ত আরশাদের অশান্ত মন আর উত্তপ্ত মস্তিষ্ক। এমনিতেই গতকাল সে ব্যস্ততায় দিন কাটাচ্ছিল বিজ্ঞাপনের শুটিংয়ের কারণে। যে কোনো বিজ্ঞাপনের শুটিং হয় 3 থেকে 5 দিন ধরে। গতকাল ছিল শুটিংয়ের শেষ দিন, স্বাভাবিকভাবে চাপটাও তাই বেশি। কাজের হাজারো ব্যস্ততার মাঝেও আরশাদের চোখ এড়িয়ে যায়নি ওরার অস্বাভাবিকতা। অন্যান্য দিন আরশাদ শুটিংয়ে থাকলে বেশ কয়েকবার ফোন করে খোঁজ খবর নেয় ওরা। কাল একবারও ফোন আসেনি। আরশাদ নিজে ফোন করলেও লক্ষ্য করে ওরার গলা কাঁপছে। এতদিন ওরাকে বেশ ভালো করেই পড়তে শিখে গেছে আরশাদ, তাই বুঝতে একটুও অসুবিধা হলো না কিছু একটা লুকানো হচ্ছে তার কাছ থেকে। সময় অপচয় না করে আরশাদ সঙ্গে সঙ্গে ফোন করলো ওরার ড্রাইভার রমিজকে। রমিজ আবার আরশাদের ভীষণ অনুগত। ওদিক থেকে এক এক করে তথ্য সেই পাচার করছিল। প্রথমত সে খবর দেয় ওরা নাকি আরেকজন বডিগার্ড খবর দিয়ে এনেছে। ওরার সঙ্গে সবসময় একজন বডিগার্ড থাকে, আরেকজনের প্রয়োজন কি? আরশাদের সন্দেহ তীব্র হতে থাকে। তখনই শুটিং প্যাক আপ করে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। এরপর খবর এলো ওরা নাকি কথাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বিলাসবহুল ওই রেস্টুরেন্ট তাদের গন্তব্য। ওরা কথাকে নিয়ে ভেতরে চলে যাওয়ার পর আরশাদ রমিজকে নির্দেশ দিয়ে বলল উপরে উঠে দেখতে ঘটনা কি। রমিজের কাছ থেকে ঘটনার শোনার সঙ্গে সঙ্গেই রক্ত উঠে গেল আরশাদের মাথায়। রাগের প্রবল স্রোত এলোমেলো করে দিল তার ভেতরটা। ওরার উপরে এতটাই রাগ হচ্ছিল যে ওই মুহূর্তে পৃথিবীটা পুড়িয়ে ফেলতে ইচ্ছে হলো। সেই সঙ্গে আবার কাজ করছিল ব্যাপক উদ্বেগ। নওশীন যদি আবারও ওরার কোনো ক্ষতি করার চেষ্টা করে, যদি কথাকে তার থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। উদ্বেগে দিশেহারা হয়ে আরশাদ ফোন করে ওসি সাহেবকে। ওসি সাহেবও তৎক্ষণাৎ ফোর্স নিয়ে পৌঁছে যান ওই রেস্টুরেন্টে। কোনো অফিসিয়াল অভিযোগ ছাড়া পুলিশ এভাবে হাজির হতে পারে কিনা কে জানে। সবটাই সম্ভব হয়েছে ডিআইজি সাহেবের সঙ্গে আরশাদের ভালো ও সুসম্পর্কের জন্যে। কালকের দিনটা কেটে গেছে, নতুন সূর্য এসেছে পৃথিবীর বুকে। তবুও কমেনি আরশাদের রাগ। ওরার প্রতি রাগ নয়, নিজের প্রতি। কেন যে মেয়েটাকে ওভাবে বকতে গেল সে? আরশাদ জানে ওরা অসম্ভব সাহসী একটা মেয়ে। তবুও প্রত্যেকটা সাহসী মানুষের একটা করে উইকনেস থাকে। ওরার উইকনেস আরশাদ। পুরো পৃথিবীর সঙ্গে একা হাতে লড়াই করার ক্ষমতা রাখলেও আরশাদের দেওয়া সামান্য আঘাত ক্ষতবিক্ষত করে ফেলে তার ভেতরটা। এই সত্যিটা জেনেও কেন যে আরশাদ নিজেকে সামলাতে পারল না। অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ওরাকে কাল রাতে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসে আরশাদ। ডাক্তার বললেন অতিরিক্ত মানসিক চাপের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে মেয়েটা। এছাড়াও তার ব্লাড প্রেশার কম বলে দুর্বল হয়ে পড়েছে। ডাক্তার এর আগেও বলেছিলেন ওরা মানসিক চাপ নেয়, এই মানসিক চাপের কারণেই বাবুর কোনো ক্ষতি না হয়ে যায়। কথাকে কোলে নিয়ে করিডোরে বিশাল জানালার সামনে এসে দাঁড়ালো আরশাদ। হসপিটালের সামনের ফাঁকা রাস্তার চিত্র পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। গত রাত থেকে এক ফোঁটাও ঘুম আসেনি আরশাদের দু চোখে। কথার ক্ষেত্রেও তাই। এতটুকু একটা মেয়ে কি করে সারা রাত না ঘুমিয়ে পারল কে জানে। আরশাদ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, তোর ঘুম পাচ্ছে না বাবা? কথা আরশাদের কাঁধে মাথা রেখে দৃঢ় ভঙ্গিতে বলল, না তো। তাহলে আমাকে একটা কথা বল। কথা কাঁধ থেকে মাথা তুলে আরশাদের দিকে তাকিয়ে বলল, কি কথা? আরশাদ সহজ ভঙ্গিতে বলল, কাল মায়ের সঙ্গে দেখা করেছিলি? কথা চমকে উঠে বলল, তুমি জানলে কিভাবে বাবা? আরশাদ কথার চমক দেখে ক্ষীণ হেসে বলল, বাবা সব আগে ভাগে জেনে যাই। তুই মনে মনে একটা নাম্বার ভেবে দেখ, গেস করতে পারি কিনা। কথা খানিকক্ষণ চিন্তা করে বলল, ভেবেছি। 8। হ্যাঁ, তুমি কিভাবে জানলে?
কথার পছন্দের সংখ্যা ৮, তাই স্বাভাবিকভাবেই তাকে কোনো সংখ্যা ভাবতে বলা হলে ৮ই ভাববে। আরশাদ হালকা গলায় বলল। বললাম না আমি সব জেনে যাই। কথা উৎফুল্ল গলায় বলল। ইউ আর এ জিনিয়াস বাবা। আরশাদ কৌতূহল নিয়ে বলল। মায়ের সাথে দেখা করেছিস? এই কথাটা আগে বললি না কেন? কথা কয়েক মুহূর্ত চুপ করে থেকে শুকনো গলায় বলল। ওরা বারণ করেছিল তাই। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল আরশাদ। মেয়েটা তার অরার বড় ভক্ত। অরা কিছু বলেছে আর কথা সেটা অমান্য করেছে এমন দৃষ্টান্ত নেই। কথা আগ্রহ নিয়ে বলল। আচ্ছা বাবা, ওরা কি জানে না তুমি সব জেনে যাও? জানে তো। তাহলে আমাকে বারণ করলো কেন? সেটাই তো। আচ্ছা বাদ দে, এখন আমাকে সত্যি করে একটা কথা বলবি? কি? কাল মা তোকে কি কি বলেছে? কথা মায়ের বলা কথাগুলো মনে করতে ব্যস্ত হয়ে পড়ল। নওশিন কথাকে কি বলেছে জানাটা জরুরি। নওশিনকে এক বিন্দু ভরসা নেই আরশাদের। সে চাইলে এমন কিছু বলতে পারে কথাকে যা তার কোমল হৃদয়ে গাঢ় আঁচড় ফেলতে পারে, অথবা এমন কিছু যা তার মনে আরশাদ বা অরার প্রতি তীব্র বিতৃষ্ণার জন্ম দেবে। আরশাদ কথাকে সাবধান করে দিয়ে বলল। কোনো কিছু লুকিয়ে রেখে লাভ হবে না, কিন্তু আমি সব জেনে যাব। মা তো প্রথমে কতক্ষণ আমাকে কোলে নিয়ে অনেক আদর করলো আর অনেক কাঁদলো। আচ্ছা বাবা, মা ওভাবে কাঁদলো কেন? আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। সেটা তো বলতে পারছি না সোনা। মা কিছু বলেনি? কথা চিন্তা করে বলল। বলেছে তো, আমার স্কুলের কথা জিজ্ঞাসা করেছে। আমার নতুন স্কুলের মিসরা কেমন, ফ্রেন্ডসরা কেমন, এক্সাম আমি কত পাই, আমাকে কে পড়িয়ে দেয় এইসব। আর জিজ্ঞেস করিনি? আর বলেছে তোমার আর অরার কথা শুনতে, লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে, কোনো দুষ্টুমি না করতে। আরশাদ কিঞ্চিত সন্দেহ নিয়ে বলল। আর কিছুই বলেনি? না তো, আমি গল্প করছি, মা শুনেছে। ভালো করে মনে করে দেখো, এমন কিছু বলেনি তো যেটা আবার আমাকে বলতে বারণ করেছে? তাই তুই বলছিস না? না বাবা, এমন কিছু তো বলেনি। প্রায় 1 বছর হলো স্থায়ীভাবে দেশে ফিরেছে আশফিয়া। তার মতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ একা একা বিদেশে পড়ে থাকে না। আগে আমি সুস্থ ছিলাম, এখন পাগল হয়ে গেছি। অসুস্থ মন মস্তিষ্ককে সুস্থ করতে মূলত দেশে ফিরেছে। কোথায় থাকবে এই নিয়ে বেশ কিছুদিন দ্বিধায় ভুগেছে। দেশে ফিরে প্রথম কয়েক মাস মায়ের কাছে সিলেটে ছিল। একটা সময় তার মনে হলো সিলেটে থেকে কি হবে। সে ঢাকায় চলে এলো, নিজের ডিজাইনার হাউস শুরু করলো। আশফিয়া নিজে ডিজাইনিংয়ের কিচ্ছু পারে না। কয়েকজন ডিজাইনার নিয়োগ করে একেবারে লাক্সারি জামাকাপড় বানাতে শুরু করেছে। তার বেশিরভাগকে তাই মূলত সিনেমা ইন্ডাস্ট্রি। আরশাদ তার ফেসবুক পেজে আশফিয়ার ডিজাইনার হাউস নিয়ে একটা পোস্ট করতে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যায় সে। আরশাদের জন্য অবশ্য ভালোই হয়েছে। এই বিশাল শহরে আগে ছিল সে অভিভাবক শূন্য, এখন তার অভিভাবক হয়েছে, যাকে বিপদের সময় আবার আনন্দের সময় হাতের কাছে পাওয়া যায়। কাল রাতে ওরাকে হসপিটালে ভর্তি করার পরও আশফিয়াকে কিছু জানায়নি আরশাদ। জানালেই সব কাজ ছেড়ে ছুড়ে ছুটে আসবে। জানিয়েছে একটু আগে। আশফিয়া তার স্বভাব মতো আরশাদের ফোন রেখে রওনা দিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। সিঁড়ির কাছে আশফিয়াকে দেখেই এগিয়ে গেল আরশাদ। আশফিয়ার চোখে মুখে এমন দুশ্চিন্তা দেখা যাচ্ছে যেন পৃথিবী এই মুহূর্তে ধ্বংসের মুখে। আরশাদ ক্লান্ত ভঙ্গিতে বলল। আপা, এই সকাল সকাল কষ্ট করে আসতে গেলে কেন? আশফিয়া ভ্রু কুচকে বলল। কেন বিরক্ত হয়েছিস? বিরক্ত তো তোমাকে করলাম। আশফিয়া ধমকে সুরে বলল। গাধার মতো কথা বলবি না তো আরশাদ। ওরা হসপিটালে অ্যাডমিট আর আমি ঘরে বসে নাক ডেকে ঘুমাবো? আশফিয়াকে দেখে কথা আগ্রহ নিয়ে বলল। পুপি জানো, ওরা শিক হয়ে গেছে, ডক্টর ওকে এত বড় একটা ইঞ্জেকশন দিয়েছে। আশফিয়া কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। শিখ হয় কিভাবে? তুই খেয়াল রাখতে পারলি না ওরার? কথা চিন্তিত ভঙ্গিতে বলল। আমি কিভাবে খেয়াল রাখবো, আমি তো এখনো ছোট। কথার ছেলে মানুষই কথায় আশফিয়া মিষ্টি এসে আরশাদের দিকে তাকিয়ে বলল। এখন কি অবস্থা? আরশাদ উদ্বিগ্ন ভঙ্গিতে বলল। তেমন সিরিয়াস কিছু না, স্টেজ যাচ্ছিল অনেক, তাই সেন্সলেস হয়ে পড়েছিল। আজকের দিনটা এখানে থাকতে হবে। আরশাদ তার আপাকে নিয়ে বসলো হসপিটালের ভিআইপি লাউঞ্জে। সোফায় আরশাদের কোলে মাথা রেখে শুয়ে মোবাইলে গেম খেলছে কথা। আশফিয়া চিন্তিত ভঙ্গিতে বলল। কিসের এত স্ট্রেস? কাজের খুব চাপ। আরশাদ অন্যমনস্ক ভঙ্গিতে বলল। না। পর মুহূর্তেই সম্বিত ফিরে পেল আরশাদ। কাজের চাপের কারণে তো অসুস্থ হয়ে পড়েনি, ওরা পড়েছে অন্য কারণে। আরশাদ সঙ্গে সঙ্গে বলল। হ্যাঁ। আরশাদ?
আশফিয়া সন্দেহযুক্ত গলায় বলল। ঝগড়া করেছিস? আরশাদ সত্যিটা চাপা দেওয়ার চেষ্টা করে বলল। না আপা, তেমন কিছু না। আরশাদকে তার আপা চেনে হাড়ে হাড়ে, শিরায় শিরায়। আরশাদ আর যাই পারুক, মিথ্যা বলতে একেবারেই পারদর্শী নয়। আশফিয়া হতবাক ভঙ্গিতে বলল। মেয়েটা প্রেগনেন্ট আরশাদ, এই অবস্থায় কি করে ঝগড়া করতে পারলি? আরশাদ দীর্ঘশ্বাস ফেলে অনুতপ্ত স্বরে বলল। কথাকে নসীনের সঙ্গে দেখা করতে নিয়ে গেছিল, আমি বারণ করেছিলাম, আমার কোনো কথাই শোনেনি। আমার মাথা কাজ করছিল না, নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ওভার রিয়াক্ট করেছি। অরার এমন কাণ্ডে অবাক না হয়ে পারল না আশফিয়া। অরাকে তো বুদ্ধিমতী মেয়ে বলেই জানে সে। সেই বুদ্ধিমতী মেয়েটা এত বড় বোকামি করলো কি করে? বিস্ময়ে সামলে আশফিয়া বলল। ভুল করেছে, অনেক বড় একটা ভুল করেছে, মানলাম। তোর রাগটা তো আমার চেনা আছে, নিশ্চয় অনেক রুড বিহেভ করেছিস মেয়েটার সঙ্গে। আরশাদ দুর্বল স্বরে বলল। আপা তোমাকে বললাম তো, আমার মাথা কাজ করছিল না। ওই রেস্টুরেন্টে পৌঁছানোর আগ পর্যন্ত আমার মনে হচ্ছিল নৌসিন ওদের কোনো ক্ষতি করে ফেলেছে। ক্ষতি করতে তো আর পারেনি, ভালোই ভালোই বাড়ি ফিরেছে তো। ওরা আর কথা? যদি করতো, আমি একবার ওরাকে হারাতে হারাতে ফিরে পেয়েছি, আর একবার হারানোর আমার পক্ষে সম্ভব নয়। বুঝলাম, রাগটা তোর ভালোবাসার বহিঃপ্রকাশ। এখন যে নিজেকে একটু সামলাতে শিখতে হবে ভাই, যখন তখন বকাঝকা করা যাবে না। মেয়েটা এমনিতেই সফট হার্টেড, তার উপর আবার এই অবস্থায় স্ট্রেস নেওয়া মোটেও ঠিক নয়। বাবুর ওপর খুব খারাপ প্রভাব পড়বে। চুপ করে রইল আরশাদ। ভুল কোনো কথা তো বলেনি তার আপা। কালকের ঘটনার খারাপ প্রভাব কেবল অরার উপর পড়েনি, তার ভেতরে লুকিয়ে থাকা ওই ছোট্ট প্রাণটার উপরেও সমানভাবে পড়েছে। অপরাধ বোধ দ্বিগুণ হারে বেড়ে গেল তার মধ্যে। আরশাদ, বলো। ম্যাচ বক্স ছাড়া দেশলাই কাঠি আগুন ধরাতে পারবি? আরশাদ না সূচক মাথা নাড়ল। ওরা হলো সেই ম্যাচ বক্স যা তোকে জ্বলে উঠতে সাহায্য করবে, সকলের সামনে উজ্জ্বল করে মেলে ধরবে। 2-3 বছর আগের পরিস্থিতিই চিন্তা কর। তুই মানুষ ছিলি তখন, কোনো অনুভূতি তোর কাজ করতো তোর মাঝে তখন। সেই তোকেই সুস্থ করে তুলেছে মেয়েটা, নতুন করে বাঁচতে শিখিয়েছে। আবারও চুপ করে রইল আরশাদ। আশফিয়া ভাইয়ের কাঁধে হাত রেখে বলল। ওরাকে কখনো কষ্ট দিস না, তুই নিজেও তো কষ্ট পাবি, এই যে যেমন এখন পাচ্ছিস। অরার জ্ঞান ফিরল সকাল 7টার দিকে, তবে ক্লান্তির লেশ মাত্র যায়নি তার মধ্যে থেকে। আবারও ইচ্ছা করছে গভীর ঘুমে তলিয়ে যেতে। মাথার ভেতরে ভারী একটা চাপ অনুভব করছে সে। ডাক্তার কতক্ষণ চেক আপ করলেন তাকে, খুব বুঝে শুনে ওষুধ দিতে হবে তাকে। অসুস্থ মানুষকে সুস্থ করতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া যায়, তবে এই সত্যি অন্তঃসত্ত্বা নারীদের জন্য প্রযোজ্য নয়। তারা অসুস্থ হলে অসুস্থতার জন্য প্রয়োজনীয় ওষুধ খেতে পারে না, সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে। চেক আপ শেষে অরাকে দেখতে এলো আশফিয়া। বেডের পাশে থাকা সোফায় বসে আছে সে। বেশ দূরে দাঁড়িয়ে রয়েছে আরশাদ। অরার সামনে পড়তেও ভেতরে ভেতরে বিচিত্র এক জড়তা কাজ করছে তার। আশফিয়া কোমল স্বরে বলল। এখন কেমন লাগছে ওরা? অরা অস্পষ্ট স্বরে বলল। ভালো আপা। এতটুকু কথা বলতেও যেন বহু কষ্ট হলো তার। শরীরে বিন্দুমাত্র বল নেই। থাক, আর মিথ্যে বলতে হবে না, দেখেই তো বুঝতে পারছি কতটা ভালো আছো। রেস্ট নাও, ওরা ঠিক মতো নিজের যত্ন নেবে। অরা কি উত্তর দিবে বুঝতে পারল না। উত্তর সাজানোর ক্ষমতা এই মুহূর্তে তার মস্তিষ্ক হারিয়ে ফেলেছে। আশফিয়া উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। তোকে তো আজ সারাদিন এখানেই থাকতে হবে, আমি বরং কথাকে আমার সাথেই নিয়ে যাই। বেচারির প্রচুর ঘুম পেয়েছে। থাকুক না আপা, তোমাকে শুধু শুধু বিরক্ত করবে। কথা বলে আমাকে বিরক্ত করবে, মাঝে মাঝে বিরক্ত হতেও ভালো লাগে। যাই আমরা। ফুপির সঙ্গে চলে গেল কথা। হসপিটালে রইল কেবল আরশাদ এবং অরা। আশফিয়া ভুল কিছু বলেনি। অরাকে কষ্ট দিয়ে তার থেকে হাজারো গুণ বেশি কষ্ট আরশাদ পাচ্ছে। মেয়েটাকে অমন নিস্তেজভাবে পড়ে থাকতে দেখে মনে হচ্ছে যেন কেউ তার বুকের মাঝে অনবরত হাতুড়ি দিয়ে আঘাত করেছে। ইচ্ছে করছে এই মুহূর্তে অরাকে বুকে টেনে নিয়ে হাজারবার ক্ষমা চাইতে, কিন্তু ক্ষমা করার মতো শক্তিও মেয়েটার মধ্যে অবশিষ্ট নেই। কাল রাত থেকে কিছুই খায়নি ওরা, যদিও স্যালাইন চলেছে সারা রাত। তবুও ডাক্তার নির্দেশ দিয়েছেন হালকা কিছু খাইয়ে সকলে ওষুধ খাওয়াতে। হসপিটালের কিচেন থেকে এক বাটি কর্ন স্যুপ পাঠানো হলো। আরশাদ বাটি নিয়ে অরার পাশে বসলো। মেয়েটা চোখ বুজে শুয়ে রয়েছে, ঘুমিয়ে পড়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। আরশাদ নরম স্বরে বলল। একটু উঠে বসো ওরা।
সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো ওরা। ঘুমায়নি তার মানে মেয়েটা। ওরা দুর্বলভাবে উঠে বসার চেষ্টা করতে আরশাদ তাকে সাহায্য করতে এগিয়ে গেল। বালিশে হেলান দিয়ে বসালো ওরাকে। আধা ঘুম আধা জাগরণের পর্যায়ে আছে সে, জেগে আছে তবুও যেন এই পৃথিবীতে নেই। চারিপাশে কি ঘটছে কিছুই অনুভব করতে পারছে না। আরশাদ চামচে স্যুপ তুলে ওরার মুখের কাছে ধরতে সে যন্ত্রের মতো স্যুপ খেয়ে নিল। স্যুপ অতিরিক্ত গরম থাকায় কিঞ্চিত কেঁপে উঠল সে। আরশাদ উদ্বিগ্ন ভঙ্গিতে বলল, বেশি গরম? ওরা দুর্বলভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ল। এরপর থেকে প্রত্যেকবার আরশাদ যত্ন নিয়ে সুপে ফু দিয়ে তুলে দিল অরার মুখে। কে বলবে এই একই মানুষ গত রাতে অমন ভয়ানক রাগ দেখিয়েছে অরার উপর। একটা সময় অরা ক্ষীণ গলায় বলল, আর খাবো না। আর একটু? উহুম। আরশাদ আর জোরাজোরি করল না। ওষুধগুলো খাইয়ে শুইয়ে দিল অরাকে। ঘুমের রাজ্যে তলিয়ে যেতে খুব একটা সময় নিল না ওরা। নিঃশব্দে অনেকটা সময় অরার দিকে তাকিয়ে রইল আরশাদ। এই ঘুমন্ত মানুষটা নাকি তার একান্তই তার, ভাবতেও অবাক লাগে। কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি আবারও নতুন করে কাউকে ভালোবাসতে পারবে তার মনটা। ভালোবাসা জিনিসটার উপর থেকে তো বিশ্বাসই উঠে গিয়েছিল তার। এই মেয়েটা তাকে ভালোবাসার এক নতুন রূপের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। অরা না থাকলে আরশাদ যে কবে তলিয়ে যেত অতল গহ্বরে। অরার দিকে তাকিয়ে থেকে তার হাতটা ধরে আরশাদও যে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। অরার ঘুম ভাঙলো দুপুরের দিকে। অনেকটাই হালকা লাগছে এখন। মাথার ভেতরে ওই ভারী অনুভূতিটা আর হচ্ছে না। কড়া রোদ জানালা ভেদ করে এসে পড়ছে মুখের উপর। অরা ধীরে সুস্থে চোখ মেলে তাকাতেই দেখতে পেল তার হাতটা শক্ত করে ধরে রেখে বসে বসে ঘুমিয়ে পড়েছে আরশাদ। অরা সামান্য নড়ে উঠতে ঘুম ভেঙে গেল আরশাদের। আরশাদ ব্যস্ত ভঙ্গিমায় বলল, ওরা কখন উঠলে তুমি? অরা হাই তুলে বলল, এই তো এইমাত্র। এখন কেমন লাগছে? ভালো। আসলেই ভালো লাগছে অরার। শরীরে ওই ক্লান্তি ভাবটা আর নেই। ডাক্তার আবারও এলেন অরাকে চেক আপ করতে। সব ঠিকঠাক থাকলেও অবজারভেশনের জন্য আজকের দিনটা অরাকে হসপিটালেই থাকতে হবে। ডাক্তারের চেক আপ শেষে ফ্রেশ হয়ে এলো অরা। নিজে নিজেই উঠে দাঁড়াতে পারল, নিজেই চুলও বেঁধে ফেলল। বসে বসে কেবল অরার কর্মকাণ্ড দেখছে আরশাদ। কিছু বলার সাহস করে উঠতে পারছে না। যে গভীর অপরাধবোধে ডুবে গিয়েছিল সে, তা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। একটা পর্যায়ে অবশ্য সাহস করে নীরবতা ভঙ্গ করেই বলল, ওরা? আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আই এম সরি। ওরা কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে রইল আরশাদের দিকে। সে কি এমন করেছে যার জন্য সরি বলতে হবে? আরশাদ তো আর শুধুই ধমকাধমকি করেনি ওরাকে। ওরা বোকার মতো একটা কাজ করে ফেলেছে বলেই করেছে। ওরা শান্ত ভঙ্গিতে আরশাদকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলল, আম সরি। এবার যেন আরশাদের নিঃশ্বাসে প্রাণ এলো। এতটা সময় বারবার মনে হচ্ছিল যেন নিঃশ্বাস নিলেও ফুসফুসের বড় একটা অংশ ফাঁকা রয়ে যাচ্ছে। এখন আর তা মনে হচ্ছে না। আরশাদ অরার চুলে হাত বুলিয়ে দিতেই অনুতপ্ত স্বরে বলল, তুমি তো জানোই আমি বড় পাগল। কাল যখন জানতে পারলাম তুমি কথাকে নৌশিনের সঙ্গে দেখা করতে নিয়ে গেছো, তখন মাথাটা আরও খারাপ হয়ে যায়। রাগটা কন্ট্রোল করতে পারিনি, তোমার সাথে মিসবিহেভ করে ফেলেছি। আই এম সো সরি ওরা। ওরা আরশাদের বুক থেকে মাথা তুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আরশাদের রাগটা তো স্বাভাবিক, বরং ওরা যে বড় ধরনের ভুল করেছে তার তুলনায় খুব বেশি একটা রাগ দেখায়নি সে ওরার উপর। তবু এত অনুতপ্ত হওয়ার কি আছে কে জানে। বিশ্বাস করো, আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, কিন্তু ওই মুহূর্তে আমার কেবল মনে হচ্ছিল যদি তোমার আর কথার কোনো ক্ষতি হয়ে যায়, কী নিয়ে বাঁচতাম আমি। ওরা রহস্যের হাসি এসে বলল, এত কৈফিয়ত দিচ্ছ? আমি যা করেছি তাতে তোমার জায়গায় অন্য কেউ হলে তো আরো বেশি রাগ দেখাতো। আমার জায়গায় অন্য কেউ নাই, তাই তো? শুধু আমি আছি, আমিই থাকবো। আসলে তো আম সরি, অনেক সরি। তোমাকে না জানিয়ে তোমার মেয়েকে ওখানে নিয়ে যাওয়া আমার উচিত হয়নি। আমার মেয়ে আবার কি? রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, তাই বলে সেই কথাগুলো নিয়ে আমাকে খসে দিতে পারবে না। ওরা হেসে ফেলে বলল, কাল আমার খুব ভয় করছিল জানো। কেন? যখন পুলিশ রেস্টুরেন্টের ভেতরে এলো, আমি তো ভেবেছিলাম এটা আসল পুলিশ নয়, গুন্ডা পান্ডারা পুলিশ সেজে এসেছে আমায় কিডন্যাপ করতে। তখনই আমার মনে হয়েছিল বিরাট ভুল হয়ে গেছে। তোমাকে একবার জানানো উচিত ছিল আমার। একবার তোমাকে না জানিয়ে কি বড় বিপদের মুখে পড়েছিলাম আমি। ওনার কোনো খারাপ উদ্দেশ্য থাকলে তো হয়তো কাল আরো বড় বিপদ হতো। তোমাকে নিয়ে আমি এত ভয় থাকি কেন জানো? কেন? কারণ এখন তুমি একা নাও, সবসময় তোমার সাথে উনি থাকবেন। আরশাদ পরম যত্নে হাত রাখলো ওরার পেটের উপরে। কার কথা সে বলছে বুঝতে অসুবিধা হলো না ওরার। আরশাদ চিন্তিত ভঙ্গিতে বলল,
তোমার আমার ভালোবাসার প্রথম ফসল উনি। ওনার কোনো ক্ষতি হলে সহ্য করবো কিভাবে? অরা দৃঢ়ভাবে বলল। আমি ওনার কোনো ক্ষতি হতে দিব না, প্রমিস করলাম আমি। আশাদ যত্নে একটা চুমু খেলো অরার কপালে। আশাদের এই মোহনীয় স্পর্শগুলোর কারণেই হয়তো জীবনটাকে এত সুন্দর বলে মনে হয় অরার। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আশাদ কৌতূহলী ভঙ্গিতে বলল, আচ্ছা ওরা, কাল তুমি কি যেন বলেছিলে? মায়ের কথা ভেবে ভেবে টমাটাইজ হয়ে পড়েছে। আমি তো প্রথম দিকে চাইনি কথা ওর মায়ের সঙ্গে দেখা করুক, কিন্তু কিছুদিন আগে ওর বুক শেলফে মায়ের ছবি এঁকেছে ও। আমি ছবিগুলোর ব্যাপারে যখন জিজ্ঞেস করলাম, বলো ওর নাকি মায়ের কথা মনে পড়ে, মিস করে ও মাকে। এটা তো কথা আমাকে কখনো বলেনি। এক প্রকার ক্লান্ত হয়েই বলেনি, বললেই তুমি ওই একই কথা বলবে, মা বেড়াতে গেছে। একটা বাচ্চা ভেতরে ভেতরে কতটা ট্রমায় পড়লে এমনটা ভাবতে পারে একবার চিন্তা করো আরশাদ। আমার মনে হয়েছিল মায়ের সঙ্গে দেখা হলে ওর মনটা অন্তত শান্ত হবে। দেখা করার আগে তোমাকেও জানাইনি, কারণ তুমি শুধু শুধুই রাগ করতে, কথাকে যেতে দিতে না। আশাদ কি যেন চিন্তা করে বলল, অন্যভাবে তো ট্রমা দূর করা যেত ওরা। মেয়েটা এরকম জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিল, যে জীবনে মা নেই, মা বেড়াতে গেছে। কাল হঠাৎ করে মায়ের সঙ্গে দেখা হওয়ার পর ওর সাধারণ জীবনটা যদি এলোমেলো হয়ে যায়, এমন যদি রোজ রোজ কথার মাকে দেখতে ইচ্ছা করে, দুদিন পর তো নৌসিন আবারও জেলে ফিরে যাবে, তখন কিভাবে দেখা করবে কথার সঙ্গে? অরা চিন্তিত ভঙ্গিতে বলল। এটা তো ভেবে দেখিনি। আরশাদ অরাকে আশ্বাস দিয়ে বলল, থাক, আর ভাবতে হবে না, যা হবার হয়ে গেছে। ভবিষ্যতে যা হবে সেটা না হয় আমরা একসঙ্গে সামলে নেব, পারবো না? অরা মুচকি এসে হ্যাঁ সূচক মাথা নাড়ল। পর্দা সরিয়ে দিতেই ঝকঝকে আকাশটার দেখা মিলল। একখণ্ড রোদ এসে পড়ল অরার চোখে মুখে। অসহনীয় তীব্র কোনো রোদ নয়, মিষ্টি একটা রোদ। মনের অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল অরার ঠোঁটে। দুদিন হলো হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে তাকে। এখন অরা পুরোপুরি সুস্থ, শরীরের দিক থেকেও মনের দিক থেকেও। আজকের দিনটার জন্য তার উৎসাহ উদ্দীপনার কোনো শেষ নেই। আজ কোনো উপলক্ষ নেই, অন্য 10টা সাধারণ দিনের মতোই আজকের দিনটা। তবু অরার কাছে বিশেষ। দীর্ঘদিন পর আজ আরশাদের কোনো শুটিং বা মিটিং নেই। পুরোটা দিন আজ বাড়িতে থাকবে সে। 24 ঘন্টা ভালোবাসার মানুষটা চোখের সামনে। এর থেকে আনন্দের উপলক্ষ অরার কাছে কী বা হতে পারে? এই উপলক্ষে অরা আজ অফিসে যাবে না। জরুরি কারণ ছাড়া অরা অফিস ফাঁকি দেয় না। আর আজকের কারণটা খুব বেশি জরুরি। ছোট ছোট পা ফেলে বিছানার দিকে এগিয়ে গেল অরা। গভীর ঘুমে ডুবে আছে আরশাদ। কতগুলো চুল তার চোখের সামনে এসে পড়েছে। সারাটা দিন অনায়াসে এই নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়া যায়। আরশাদকে ডাকতে ইচ্ছে হলো না, অরার তবুও ডাকতে হবে। প্রতিদিন কথাকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে যায় অরা। আজ যেহেতু অফিসে যাবে না, তাই আরশাদ গতরাতে বলে রেখেছিল সেই কথাকে স্কুলে দিয়ে আসবে। পুরো একটা দিন যাতে অরা বাড়ি থেকে না বেরিয়ে রেস্ট নিয়ে কাটাতে পারে। বেচারা এতগুলো দিন পর কাজ থেকে ছুটি পেয়েছে। অরা প্রথমে চায়নি সকাল সকাল আরশাদকে ঘুম থেকে ডেকে তুলে বিরক্ত করতে। মনের এই কথাটা আরশাদকে জানাতেই কড়া ধমক খায় সে। আরশাদের ভালোবাসার মাঝে নিদারুণ শৈল্পিকতা এখানেই। দীর্ঘদিন পর ব্যস্ততাবিহীন একটা দিন পেয়েছে। চাইলেই তো পারত বেলা 1টা পর্যন্ত ঘুমিয়ে কাটাতে। ভালোবাসার মানুষটাকে একটু বিশ্রাম দিতে কত আয়োজন তার। অরা আলতো স্পর্শে আরশাদের পিঠে হাত রেখে বলল, আরশাদ, স্বাভাবিকভাবে অপর প্রান্ত থেকে কোনো জবাব নেই। এই ছেলের প্রগাঢ় ঘুম ভাঙানো সহজসাধ্য কাজ নয়। অরা আবারও ডাকলো, আরশাদ ওঠো। আরশাদ অস্পষ্ট গলায় বলল। হুম। মুখে হুঁ বললেও উঠার কোনো প্রয়াস নেই আরশাদের মাঝে। ঠিক আগের ভঙ্গিতে ঘুমে তলিয়ে আছে সে। অরা তার কাঁধে আলতো ধাক্কা দিয়ে বলল, ওঠো না আরশাদ। এবার আরশাদের ঘুম ভাঙল। চোখ পিটপিট করে একবার অরার দিকে তাকিয়ে আবারও আলস্যের ভঙ্গিতে চোখ দুটো বুজে ফেলল সে। ঘুম জড়ানো কণ্ঠে বলল, রাতে ঘুমাতে দিবে না, দিনেও ঘুমাতে দিবে না, সমস্যা কি তোমার? তৎক্ষণাৎ লজ্জায় লাল হয়ে অরা বলল, এই অশুভ রাতে কখন ঘুমাতে দিলাম না তোমাকে? আরশাদ এবার চোখ দুটো মেলে তাকালো অরার দিকে। স্বাভাবিক কোনো দৃষ্টি নয়। তার তাকানো ভঙ্গি দেখে মনে হচ্ছে যেন নেশাগ্রস্ত তার কাঙ্ক্ষিত নেশাদ্রব্যের দিকে তাকিয়ে আছে। আরশাদের এই দৃশ্য নিমিষে এলোমেলো করে দিল অরার ভেতরটা। নেশা ভরা কণ্ঠে বলল, সারা রাত জেগে তোমাকে দেখি, ঘুমানোর সময় কোথায়? অবিশ্বাস করার মতো কোনো কথা নয়। মাঝরাতে ঘুম ভেঙে গেলে মাঝে মধ্যে অরা দেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আরশাদ। নাটক সিনেমায় তো এমন দৃশ্য বহুবার দেখেছে সে। প্রত্যেকবারই মনে হয়েছে নিতান্তই অবাস্তব এক দৃশ্য। দীর্ঘ সময় একটা ঘুমন্ত মানুষের দিকে কেউ তাকিয়ে থাকতে পারে নাকি? কে জানতো একদিন তার বাস্তবেই দেখা মিলবে সেই অবাস্তব দৃশ্যের। লজ্জায় বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে অরা বলল, আমি বলেছি সারা রাত না ঘুমিয়ে আমাকে দেখতে। আরশাদ উঠে বসতে বসতে বলল,
আর আমি বলেছি এত সুন্দর হতে? খিলখিল করে হেসে উঠে অরা বলল। নিজের বউয়ের সাথে কেউ এভাবে ফ্ল্যাট করে? আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল। আমি করি মানা? তোমাকে কে মানা করেছে? তুমিও চাইলে আমার সাথে ফ্লার্ট করতে পারো। অরা বহু কষ্টে নিজের লজ্জায় রাঙা মুখটা সামলে বলল। এই তুমি ওঠো তো, কথা দেরি হয়ে যাচ্ছে। আরশাদ অরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আজ শরীরটা খারাপ লাগছে না তো? প্যাসেঞ্জার সিটে বসে রীতিমতো ঝিমুচ্ছে কথা। আরশাদ ড্রাইভ করতে করতে আর চোখে তাকালো মেয়ের দিকে। বেচারির মধ্যে এখনো সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে ওঠেনি। রাতে তো জলদি ঘুমিয়ে পড়ে, তবুও স্কুলে পৌঁছানোর আগ পর্যন্ত তার চোখে স্থায়ীভাবে ঘুম লেগে থাকে। এতটুকু বাচ্চাদের স্কুল একটু দেরিতে শুরু হলে কি ক্ষতি হতো? আরশাদ হাসি মুখে বলল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।